আসসালামু আলাইকুম সবাইকে। আমি আনিকা তাসনিম তোমাদের সামনে আজকে হাজির হয়েছি পদার্থের গাঠনিক ধর্ম রিলেটেড একটা সূত্র যাচাই করতে। তো এই সূত্রটার নাম হলো হুকের সূত্র। তো আমরা যখন বোতলে পানি খাই, প্লাস্টিকের বোতলে পানি খাওয়া শেষ হলে মাঝে মাঝে দেখি যে আমরা হাত দিয়ে বল প্রয়োগ করেছি। তো যখন আমরা হাত দিয়ে বল প্রয়োগ করি তখন কিন্তু প্লাস্টিকের বোতলটা আর আগের মতো থাকে না, বরং দুমড়ে মুচড়ে যায়, একটু কন্ট্রাক্ট হয়ে যায়। তো যখনই আমরা হাতটা ছেড়ে দিই অর্থাৎ বলটা অপসারণ করি তখন দেখা যায় যে বোতল থেকে একটা আওয়াজ করে করে আবার আগের অবস্থায় ফিরে আসার মতো একটা স্টেবিলিটি যাচ্ছে। তো এই যে জিনিসটা, অর্থাৎ তুমি যত বল প্রয়োগ করবে তত বেশি পরিমাণে আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করবে, এদের মাঝে যে রিলেশনশিপটা সেটা আসলে হুক বর্ণনা করেছিলেন। এবং তিনি যেটা বলেছেন সেটা হলো যে তুমি আসলে বল প্রয়োগ করে যত বেশি ডিফর্ম বা বিকৃত করার চেষ্টা করবে, বস্তু ঠিক ততটাই চাপ দিয়ে আবার আগের অবস্থায় ফেরত আসার চেষ্টা করবে। তাহলে এই যে পীড়ন বিকৃতির সমানুপাতিক এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্ট থেকে আবার ইয়াং নামের একজন সায়েন্টিস্ট ইয়াংস মডুলাস বলে একটা জিনিস বের করেছেন, যেটা দিয়ে আমরা বুঝবো কোন একটা স্প্রিং কত শক্ত। সে কথার কথা, আমরা যখন ছোটবেলায় খেলনা গাড়ি চালিয়েছি তখন কিন্তু স্প্রিং খুব নরম ছিল, আমরা হাত দিয়ে সেটাকে পরিবর্তন করতে পারতাম। কিন্তু আমি যখন গাড়ি স্প্রিং এর কথা বলবো, অর্থাৎ সত্যিকার গাড়ি, তখন কিন্তু সেই স্প্রিং আসলে আমরা হাত দিয়ে কখনো টেনে লম্বা করতে পারবো না, ওইটা অনেক শক্ত। তো এই যে ব্যাপার স্যাপারগুলো, অর্থাৎ কোনো একটা স্প্রিং এর স্টেবিলিটি বা তার শক্তিমত্তা কত সেটা মাপার জন্য আমরা ইয়াংস মডুলাস বের করি। তো এই জিনিসটা করার জন্য আমাদের কি কি লাগবে একটু দেখে নিই। প্রথমত আমাদের লাগবে একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডে দেখো স্প্রিং ঝোলানো আছে। এছাড়া আমাদের লাগবে হচ্ছে এই যে এরকম একটা হ্যাঙ্গারের সাহায্যে ঝুলানো বস্তুর ভর। তো আমাদের এখানে প্রতিটা বস্তুর ভর হচ্ছে 20 গ্রাম করে, এরকম করে আমাদের টোটাল 60টা ভর আছে, অর্থাৎ এখানে টোটাল 140 গ্রাম ভর আছে। আচ্ছা, এরপরে আমাদের লাগবে হচ্ছে একটি মিটার স্কেল, এবং এই তারের যে ব্যাস আছে সেটি পরিমাপ করার জন্য আমাদের একটি স্ক্রু গজ লাগবে। তো এই জিনিসপত্রগুলো দিয়ে আমরা এখন এক্সপেরিমেন্টটা করব। তো চলো আমরা একটু এর আগে থিওরিটা বুঝে আসি। তো হুকের সূত্র বোঝার আগে প্রথমে আমাদের একটু বিকৃতি আর পীড়নের ব্যাপারটা বোঝা উচিত, তো সেটা একটু দেখে আসো। তো দেখো এখানে খেয়াল করে যে এই যে দুইটা স্প্রিং, এই স্প্রিং এর উপরে এম পরিমাণ ভর আসলে স্থাপন করা হয়েছে, এই জন্য এটা এক্স পরিমাণ সরণ হয়েছে। যখন আমি তার ডাবল ভর দিব, সে এটা 2 কেজি হলে এটা 4 কেজি, টুয়াইজ এম, তখন দেখা যায় এখানে ডাবল পরিমাণ সরণ হয়েছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যত বেশি বল প্রয়োগ করব তত বেশি বিকৃতি হবে। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, মনে করো আমার কাছে একটা স্প্রিং আছে, এই যে কথার কথা এটা হচ্ছে আমাদের একটা স্প্রিং। তো আমি কি করলাম, জোর এটাকে টান দিলাম, এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। তো তাহলে স্প্রিং নিশ্চয়ই আর এরকম থাকবে না, ও তো একটু চেঞ্জ হয়ে যাবে, তাহলে ও একটু প্রসারিত হয়ে গেল। তাহলে পূর্বে ওর অবস্থা ছিল এটা, বর্তমানের অবস্থা হচ্ছে এটা। এই যে দুজনের মধ্যে যে পার্থক্য সেটাকে আমরা বলে থাকি সরণ বা ডেল এক্স, বা কোথাও কোথাও এক্স দিয়েও প্রকাশ করে। এবং এই যে স্প্রিং এর আদি দৈর্ঘ্য সেটাকে প্রকাশ করা হয় এল দিয়ে। এই যে আমি বলটা প্রয়োগ করেছি, এই বল এ ফোর্স, এখন ধরা যাক আমি বল প্রয়োগ না করে ওজন ঝুলিয়ে দিলাম, 1টা 2টা 3টা করে ওজন ঝুলিয়ে দিচ্ছি। তাহলে এই যে ওজন যখন আমি ঝুলিয়ে দিচ্ছি তখন কি হবে বলতো, এই এফ ইজিক্যাল টু হয়ে যাবে আমাদের ওজন ডাব্লিউ, যেটা হবে এমজি এর সমান। ওকে, তো সবকিছু আমরা বুঝতে পারলাম। তো এখন চলো আমরা একটু এক্সপেরিমেন্টটা করে দেখি যে কি কি জিনিস দিয়ে আমরা আসলে ইয়াংস মডুলাসটা হুকের সূত্র থেকে বের করতে পারবো। ওকে, তাহলে চলো একটা কাজ করি, আমরা এই স্ক্রু গজের সাহায্যে আমাদের এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিং এর যে ক্ষেত্রফল সেটা একটু মেপে ফেলি। তাহলে স্প্রিং এর ক্ষেত্রফল মাপার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একটা পর্যাপ্ত পরিমাণ জায়গা ফাঁকা করে নিতে হবে যেটার মাঝে আমরা এটা ঢুকাবো। তাহলে এই হচ্ছে আমরা জায়গাটা ফাঁকা করব। তো এবার আসো আমরা কিছু জিনিস একটু লিখে নিই। প্রথমত আমাদের প্রধান স্কেল পাঠ চলে এসেছে 5.3 মিলিমিটার। এরপর আমাদের বৃত্তাকার স্কেলের যে ভাগ সংখ্যা মিলিত হয়েছে সেটা হলো 85। ওকে, তাহলে এটা আমাদের মেজার করা শেষ। এবার আমাদের কাজ হলো কি, এই যে দেখো আমাদের এই স্প্রিং এর এই পাশটা কিন্তু ভেতর দিয়ে ফাঁকা, এবং এই স্প্রিং এর এই পাশে কিন্তু একটা পুরুত্ব আছে, খেয়াল করে দেখো, এই পুরুত্বটা আমরা এখন মেজার করব। তাহলে এই পুরুত্বটা মাপার জন্য আমরা কি করতে পারি, আবারও স্ক্রু গজের সাহায্য নিতে পারি, যার জন্য আমাদের আসলে স্প্রিংটা একটু খুলতে হবে। তাহলে চলো এটা একটু খুলি আমরা।
ওকে, তাহলে আমরা স্ক্রু গজের এই স্প্রিং এর যে থিকনেসটা আছে সেটা হচ্ছে আটকে ফেললাম। তো দেখা যাচ্ছে আমাদের স্ক্রু গজে স্প্রিং এর 0.2 এসেছে, এছাড়াও 50 দাগের সাথে মিলে গিয়েছে। তাহলে আমরা দুইটা জিনিস জানতে পারলাম, একটা হচ্ছে এর যে ব্যাস সেটা, এবং আরেকটা হচ্ছে এটি আটকানোর পরে আমাদের যে পুরুত্ব তৈরি হচ্ছে সেটা। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের জানা হয়ে গেল। তাহলে এটা থাকলো। এখন আমরা এটা একটু খুলে ফেলি এবং আমাদের স্প্রিংটা আগের মতো পজিশন করে ফেলি। তাহলে এই দেখো আমাদের স্প্রিংটা লাগানো হয়ে গিয়েছে। তো এবার আমাদের কাজ হচ্ছে আমরা ধীরে ধীরে এর উপরে ভর দিতে থাকবো, এবং ভর দেওয়ার পরে আমরা সেটার কি পরিমাণ আসলে বিচ্যুতি হয়েছে সেটা মেজার করব। তাহলে এই হচ্ছে 20 গ্রাম, 20 এরকম করে করে আমাদের টোটাল আছে 140 গ্রাম। আমাদের এই যে শুধু হ্যাঙ্গারটা আছে এটার ভর হচ্ছে 20 গ্রাম। তো আমরা তো স্ক্রু গজের সাহায্যে আমাদের এই স্প্রিংটার ব্যাস আর এটার পুরুত্ব হচ্ছে মেপে ফেললাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আগে এই স্প্রিং এর যে হাইটটা সেটা মেপে নিব। তাহলে চলো সেটা মেপে নিই। তাহলে এই যে আমি স্প্রিংটা দাঁড়া করালাম, স্প্রিং এর একদম মাথা চলে আসছে 65 সেন্টিমিটারে এবং শেষ হচ্ছে 72.5 সেন্টিমিটারে। তো এদের দুজনকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা স্প্রিং এর যে দৈর্ঘ্যটা সেটা বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 20 গ্রাম। এই 20 গ্রামটা আমরা প্রথম হ্যাঙ্গারে করে ঝুলিয়ে দিব। ওকে, 20 গ্রাম যেহেতু খুব ছোট ভর তাই খুব বেশি আসলে প্রসারিত হবে না। এখন যদি আমাদের প্রসারণটা বের করি তাহলে এর শেষ আসছে 73.5 সেন্টিমিটারে। এবার আমরা আবার ভর দিলাম, এটা চলে আসছে 74 সেন্টিমিটারে। তো আমরা যখন আবার ভর বসালাম তখন এটা চলে আসলো 75 সেন্টিমিটার। আবার আমরা 20 গ্রাম দিলাম, $78 সেন্টিমিটার। $80 সেন্টিমিটার। $82 সেন্টিমিটার। $84.5 সেন্টিমিটার। 87 সেন্টিমিটার। তো এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম বলতো, আমরা এই স্প্রিংটার উপরে ভর ঝুলিয়ে ঝুলিয়ে এটাকে এতখানি লম্বা বানিয়ে ফেলেছি। এবার আমাদের কাজ হচ্ছে আমরা ধীরে ধীরে ভরগুলোকে অপসারণ করব, সরিয়ে নিব এবং দেখব যে আসলে আগের অবস্থায় আগের মানগুলি পাওয়া যায় কিনা। তাহলে শুরু করি। প্রথমে আমরা 20 গ্রাম উঠিয়ে নিলাম, $84.5 সেন্টিমিটার। $83 সেন্টিমিটার। $80.5 সেন্টিমিটার। $78 সেন্টিমিটার। $77 সেন্টিমিটার। $74 সেন্টিমিটার। এবং আমাদের লাস্ট রিডিং হলো 73.5 সেন্টিমিটার। অর্থাৎ আমরা ধীরে ধীরে এদেরকে উপরে একবার ভর চাপালাম, এরপর ভর অপসারণ করলাম। তাহলে চলো এবার আমরা একটু হিসাব নিকাশ করে দেখি আদৌ আমাদের একটার সাথে আরেকটা প্রসারণ বা সম্প্রসারণ মিলে কিনা এবং কি করে সেখান থেকে ইয়াংস মডুলাস পাওয়া যায়।
ওকে, তো আমরা প্রথম কি কাজ করেছিলাম, আমরা স্ক্রুগজের সাহায্যে আমাদের যে হেলিক্যাল স্প্রিংটা আছে সেই স্প্রিং এর প্রথমে পুরো ব্যাসটা মেজার করেছিলাম। এরপরে আমাদের কাজ ছিল যে এই যে একটা পুরুত্ব আছে যেখানে হচ্ছে আমাদের যে স্টিল বা লোহার তারটা আছে সেটা, সেই পুরুত্ব বা থিকনেস যেটা, সেটা হচ্ছে কি আমরা পরিমাপ করেছি। তো আমাদের মেন কাজ হচ্ছে এখন এই স্ক্রুগজের সাহায্যে এদের ব্যাসগুলোকে বের করে আনা। তো একটা কাজ করি, প্রথমে আমরা একটু লিখে ফেলি আমাদের যে বস্তু ছিল সেই বস্তুর জন্য আমাদের প্রধান স্কেল পার্ট ছিল 5.3 মিলিমিটার। এরপরে এটি মিলে গিয়েছিল আমাদের 85 এর সাথে, এবং আমাদের স্ক্রুগজটা ছিল তার যে হচ্ছে লঘিষ্ঠ কোণ সেটা ছিল 0.01। তো তাহলে আমরা তো জানি যে আমাদের স্ক্রুগজের ব্যাস মাপার সূত্র হলো প্রধান স্কেল পার্ট প্লাস এই দুইটার গুণ। তাহলে 5.3 প্লাস 85 ইন্টু 0.01 এদেরকে করলে যেটা চলে আসে সেটা হচ্ছে 6.15 মিলিমিটার। এবার আমরা একটু থিকনেসটা মেজার করি। থিকনেস বলতে আমরা আসলে বোঝাচ্ছি হচ্ছে এই যে এই পার্টটা, ওকে। আচ্ছা, তো তাহলে আমাদের স্প্রিং এর পুরুত্বর জন্য আমরা যেটা পেয়েছি সেটা হলো 0.2। তাহলে এই হচ্ছে 0.2, এটা মিলে গেছে 15 নম্বর দাগের সাথে, আর আমাদের যে লঘিষ্ঠ কোণ সেটা তো আগের মতোই। তাহলে 0.2 প্লাস 15 ইন্টু 0.01 এখান থেকে আমরা পাই হলো 0.35 এত মিলিমিটার। ওকে, খুব ভালো কথা। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখি, তো আমাদের আসলে কি লাগবে? আমাদের কিন্তু লাগবে হচ্ছে এই পার্টটা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যে এই পার্টটা লাগবে। তাহলে আমরা যদি আমাদের স্প্রিং এর ব্যাসার্ধ থেকে এই পুরুত্বটা বিয়োগ করে দিই তাহলে আমরা ফাঁকা জায়গাটা পেয়ে যাই। ফাঁকা জায়গা কোনটা? ফাঁকা জায়গা হচ্ছে এইটা, এই ফাঁকা জায়গাটা পেয়ে যাই। পুরোটা থেকে এই ফাঁকা জায়গাটা বাদ দিলেই তো আমরা আসলে যে অংশটুকু আমাদের লাগবে এই যে এই পার্টটা, সেই পার্টটা পেয়ে যাই। ওকে, তাহলে আমরা ব্যাসটাকে প্রথমে 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ 6.15 যেটা আছে সেটাকে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধে নিয়ে যাই। তাহলে আমাদের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু চলে আসছে 3.075 মিলিমিটার। তাহলে 3.075 যদি আমাদের থাকতো তাহলে আমাদের এরিয়াটা কত হতো? পাই আর স্কোয়ার। তাহলে এ ইজ ইকুয়াল টু চলে আসছে পাই মানে 3.1416, 3.075 হোল স্কোয়ার। তাহলে পাই ইন্টু 3.075 হোল স্কোয়ার। তাহলে এটা আমাদের চলে আসছে 29.71 মিলিমিটার স্কোয়ার। ওকে, চলে আসলো। এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে যদি থিকনেস সহ আমরা ব্যাসার্ধটা, অর্থাৎ আমার ফাঁকা জায়গার যে মেজারটা সেটা যদি আমরা করতাম, এরিয়াটা মেজার, তাহলে কি আসতো? তাহলে আমাদের একটা কাজ করতে হবে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 6.15 তো পুরাটা, সেখান থেকে থিকনেস 0.35 যেটা সেটাকে বিয়োগ দিতে হবে। তাহলে আমাদের নতুন যে আর হলো তার নাম আমি দিলাম আর প্রাইম, সেটা হয়ে গেল 6.15 মাইনাস 0.35, আর এটাকে অবশ্যই আমাদের 2 দিয়ে ভাগ করে দিতে হবে কারণ আমরা তো ব্যাসার্ধ পরিমাপ করছি, ব্যাস না। তাহলে 3.075 থেকে আমাদের বিয়োগ চলে গেল 0.35, চলে আসলো 2.725। এবার যদি আমরা এ প্রাইম অর্থাৎ এরিয়া বের করি ঠিক আগের মতো পাই আর স্কোয়ার, তাহলে এই হচ্ছে আমাদের পাই ইন্টু আর কত 2.725, চলে আসলো 23.33 মিলিমিটার স্কোয়ার। এই যে এদের দুইজনের যে বিয়োগফল সেটাই হচ্ছে গিয়ে আমাদের স্প্রিং এর প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা। কেন? কারণ এটা হচ্ছে গিয়ে আমাদের ফাঁকা অংশের ক্ষেত্রফল এবং এটা হচ্ছে আমাদের পুরো অংশের ক্ষেত্রফল। তো তাহলে আমরা একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমার টোটাল যে এরিয়াটা আমি পাচ্ছি যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা চলে আসছে এই দুজনের বিয়োগফল। তাহলে 29.71 থেকে আমি 23.33 বিয়োগ দিয়ে দিলাম, চলে আসছে 6.38 মিলিমিটার স্কোয়ার। তো অবশ্যই এটাকে আমাদের মিটার স্কোয়ারে নিতে হবে, এটা আমরা হচ্ছে পরে নিয়ে নিব। ওকে, সো 6.38 মিলিমিটার স্কোয়ার, এটা আমরা নোট ডাউন করে রাখলাম। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এই যে আমরা একটু কষ্ট করে করে একটার পর একটা ভর ঝুলালাম, তারপর অপসারণ করলাম, সেখান থেকে আমরা কি কি পেলাম সেটা একটু দেখি। তাহলে এই জিনিসগুলো আমি নোট ডাউন করে রেখেছি, সেটা আমি এক এক করে লিখে নিব। তাহলে প্রথমে যখন আমরা কিছু পাইনি তখন আমাদের কি ছিল মনে আছে? আমাদের আপার পয়েন্ট ছিল 72.5 এবং লোয়ার পয়েন্ট ছিল 65। তো এই দুইটার বিয়োগফল যেটা সেটাই তোমার স্প্রিং এর দৈর্ঘ্য, তাই না? তাহলে এদের দুইজনকে বিয়োগ করলে এটা চলে আসে 7.5 সেন্টিমিটার।
ওকে, তাহলে এটা চলে আসলো 7.5 সেন্টিমিটার যখন আমরা কিচ্ছু সরাইনি তখন। তারপরে যখন আমরা 20 গ্রাম ভর দিলাম তখন 8.5 সেন্টিমিটার হলো। যখন আমরা আরও ভর দিলাম 9, 10, 13, 15, 17, 19.5। এবার যখন আমরা ভর সরালাম, দেখো যে জিনিসটা হচ্ছে 0.14 সেটা তো ভর সরানোর পর কিছু হতে পারে না, কারণ এটা তো ম্যাক্সিমাম। সো 19.5 যেটা, সেটা আমাদের 19.5ই থেকে যাবে। তো ধীরে ধীরে এটা হয়ে গেল হচ্ছে 18, 15.5, 13, 12, 9, 8.5। ওকে, আচ্ছা, খুব ভালো কথা। এরপরে এটা আমাদের আসলে বের করার দরকার নেই, কারণ এটা হচ্ছে 0। আচ্ছা, সবই বুঝলাম। এখন কথা হলো যেটা আমি তোমাদেরকে একটু আগে যে কথাটা বলছিলাম, যে আসলে কি দুইটার সাথে মিলে, কারণ ভর তো একই পরিমাণ। তো আমরা খেয়াল করে দেখবো যে কিছু কিছু জায়গায় কিন্তু মিলে, আবার কিছু কিছু জায়গায় দেখবো যে মিলে না, যেমন 10, 12, তারপর হচ্ছে 15, 15.5। তো এই ডিফারেন্সটা আসলে কেন হয়? এই ডিফারেন্সটা হয় আসলে আমরা যত বেশি কোনো স্প্রিং বা যে কোনো পদার্থকে আমরা যত টানাটানি করব, তত এটি কিন্তু তার স্ট্যাবিলিটিটা লস করতে থাকে। তো এই যে সে স্ট্যাবিলিটি লস করতে থাকে, এই জন্য ঠিক তার পূর্বের অবস্থায় ফেরত যাবে সেরকম না। পূর্বের অবস্থায় একমাত্র ফেরত যেতে পারে হচ্ছে যে কোনো অনেক কঠিন পদার্থ, যেমন ইস্পাত হতে পারে, গ্রানাইট পাথর হতে পারে, তারা একদম ঠিক আগের অবস্থায় ফিরে যেতে পারে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এখন এদের যে গড় আছে সেই গড়টা হচ্ছে গিয়ে বের করে ফেলা। তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে গড়টা বের করি। গড় বের করার আগে অবশ্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এদের মধ্যে যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা হচ্ছে কি আমাদের বের করে আনতে হবে। আচ্ছা, তো ওকে, তো আগে গড়টা হচ্ছে আমরা করে নিই। তাহলে 8.5 এবং 8.5-এর গড় করলে চলে আসে হচ্ছে 8.5 ইটসেলফ। 9, 9 করলে আসে 9, 10 আর 12-কে করলে চলে আসে হচ্ছে 11, 13, 13 তো 13ই থাকবে, 15 এবং 15.5 যেটা, এটাকে গড় করলে চলে আসে 15.25, 17 আর 18-কে করলে চলে আসে 17.5, আমাদের লাস্ট হচ্ছে 19.5, এই হচ্ছে আমাদের 19.5। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এদের প্রসারণ কত। ওকে, তো এটা নাই, এটাও হচ্ছে নাই। 9 থেকে 8.5 এদের প্রসারণ কত? 0.5। কি করে বের করলাম? 9 থেকে 8.5টাকে আমরা বিয়োগ দিলাম। সিমিলারলি 11 থেকে 9 বাদ দিলে কত হয়? 2। 13 থেকে 11 বাদ দিলে কত হয়? 2। 15.25 থেকে 13 বাদ দিলে হয় 2.25। 17.5 থেকে 15.5টা আমরা একটু বাদ দিই, কত আসে? এটা চলে আসে 2.25। এবং লাস্ট হচ্ছে 19.5 থেকে 17.5 বিয়োগ করা, সেটা চলে আসে হচ্ছে 2। তাহলে এই যে আমাদের প্রসারণগুলো চলে আসলো, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গড় বিকৃতি বের করতে হবে। তো আমরা কিন্তু প্রসারণ বের করেছি, বিকৃতি বের করিনি। বিকৃতি বের করার জন্য আমাদের সূত্র কি? বিকৃতি হলো প্রসারণ x ডিভাইডেড বাই টোটাল যে লেংথ l সেটা। তো আমার শুরুতে স্প্রিং এর লেংথ কত ছিল? ছিল হচ্ছে এই যেটা, যে আমি ভর চাপানোর আগে যেটা পেয়েছিলাম সেটা। তাহলে আমার টোটাল বিকৃতি চলে আসছে, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এদের সবাইকে গড় করে ফেলি। তাহলে আমার সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এদের সবাইকে যোগ করে এদেরকে 6 দিয়ে আমরা ভাগ করে ফেলবো। তাহলে আমি যোগ করি 0.5 + 2 + 2 + 2.25 + 2.25 প্লাস হচ্ছে 2, চলে আসলো 11 সেন্টিমিটার। গড় করার জন্য কি করতে হবে? কয়টা পেয়েছি? 1 2 3 4 5 6, 6 দিয়ে হচ্ছে একে ভাগ করে দিতে হবে। 11কে 6 দিয়ে ভাগ করলে চলে আসে 1.83 সেন্টিমিটার। তাহলে গড় বিকৃতি ইজ ইকুয়াল টু চলে আসছে 1.83, এবং এই যে সংখ্যাটা 7.5 সেটা 1.83কে 7.5 দিয়ে ভাগ করলে চলে আসে 0.244, অর্থাৎ 24.4% বিকৃতি হয়েছে। তো এই জিনিসটা আমরা বের করলাম আসলে যে স্প্রিং এর আসলে 24.4% বিকৃতি হয়, ওই স্প্রিং আসলে খেলনা গাড়ির স্প্রিং। ওই স্প্রিংকে আমরা কখনো নর্মাল যে আমরা যে গাড়িতে চলাচল করি সেটাতে আমরা কখনো ইউজ করতে পারবো না। ওকে, তো সবকিছু হচ্ছে শেষ হলো। এবার চলো একটা কাজ করি, আমরা হচ্ছে আমাদের ইয়াংস মডুলাসটা একটু বের করে নিয়ে আসি। ওকে, তো আমরা হুকের সূত্র থেকে আসলে কি জানতে পারলাম? যে পীড়ন F/A এটা হলো বিকৃতি স্মল l বাই ক্যাপিটাল L। স্মল l হচ্ছে এখানে আমাদের প্রসারণ, যেটাকে আমরা x দ্বারা এক্সপ্রেস করেছি, এবং ক্যাপিটাল L হচ্ছে স্প্রিং এর যে পুরো দৈর্ঘ্যটা সেটা। তো এটা হচ্ছে একজনের প্রপোর্শনাল। তো আমরা তো জানি যে যখন আমরা প্রপোর্শনাল টু সাইন উঠাতে চাই তখন আমাদের একটা ধ্রুবকের দরকার পড়ে। এই ধ্রুবকটার নামই হচ্ছে ইয়াংস মডুলাস, যাকে আমরা y দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L। তো আমাদের মেন টার্গেট এখন কি? আমাদের মেন টার্গেট হচ্ছে ক্যাপিটাল y এর যে ভ্যালুটা সেটা বের করে আনা। ওকে, তো প্রথমত
এখানে এফ এর ভ্যালু আসলে কত? এফ এর ভ্যালু কিন্তু mg, কারণ আমরা কিন্তু ওয়েট ঝুলিয়ে ঝুলিয়ে তারপরে ফোর্স প্রয়োগ করেছি। তাহলে এম আমাদের চলে এসেছিল 0.14 কেজি, 140 গ্রাম, আমরা যেহেতু 7টা 20 গ্রামের ভর দিয়েছি, সো 0.14 কেজি, জি এর ভ্যালু 9.8। এরিয়ার মানটা আমরা কিন্তু আমাদের স্ক্রু গজের সাহায্যে বের করে ফেলেছিলাম এবং সেটা ছিল হচ্ছে 6.3 মিলিমিটার স্কোয়ার। তার মানে অবশ্যই এটাকে 10⁻⁻9 দিয়ে গুণ করে মিটার স্কোয়ারে নিতে হবে। ওকে, তাহলে ওয়াই ওয়াইয়ের মতো থাকলো এবং আমরা স্মল এল বাই ক্যাপিটাল এল পেয়েছিলাম 0.244, অর্থাৎ 24.4%, তাহলে 0.244। তার মানে ওয়াইয়ের ভ্যালু বের করার জন্য এই পুরো জিনিসটাকে 0.244 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে কত চলে আসে একটু দেখি, 0.14 ইন্টু 9.8 বাই 6.38 ইন্টু 10⁻⁻9 ডিভাইডেড বাই 0.244। তাহলে আমাদের ইয়াংস মডিউলাস চলে আসলো 8.81 ইন্টু 10⁻9 নিউটন পার মিটার স্কোয়ার। তো যেহেতু এটি একটি স্প্রিং, তো অবশ্যই স্বাভাবিকভাবে অন্যান্য যে কোনো বস্তুর চাইতে এর ইয়াংস মডিউলাস স্বাভাবিকভাবে বেশি হবে। তো ইয়াংস মডিউলাস দেখে আমরা আসলে বুঝতে পারি কোনো কিছু কতটা স্ট্রং। তো খেলনা গাড়ির ইয়াংস মডিউলাস যেমন একটু কম, আবার যখন আমরা সত্যিকার গাড়ির নিয়ে কথা বলবো তখন দেখা যায় এটা 10⁻11, 10⁻12 এরকম হয়ে যাবে। যেমন আমি যদি ইস্পাতের কথা বলি, আমাদের ইস্পাতের যে ইয়াংস মডিউলাস সেটা হচ্ছে 2 ইন্টু 10⁻11, এটার চেয়ে প্রায় কয়েক কোটি গুণ হচ্ছে বেশি। তো আমরা এই এক্সপেরিমেন্টের সাহায্যে হুকের ল দিয়ে কোনো কিছুর ইয়াংস মডিউলাস অর্থাৎ কোনো কিছুর সামর্থ্য আমরা কিভাবে বের করব সেটা মেজার করলাম। তো এই কারণে আমরা একবার ভর চাপিয়েছি, আরেকবার ভর অপসারণ করেছি এবং আমরা দেখলাম যে আসলে স্প্রিং তার স্টেবিলিটি লস করে বলে দুই সময় প্রসারণ সমান হয়নি। তো আশা করি তোমরা এই এক্সপেরিমেন্টটা বুঝতে পেরেছো এবং পদার্থের গাঠনিক ধর্মগুলো কিভাবে চেঞ্জ হয় পীড়ন এবং বিকৃতির সাথে সাথে সেটাও বুঝতে পেরেছো।